হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফোর্থ সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের জন্য মেজর পেপার 4-এর যে টপিকটা রয়েছে তোমাদের জন্য সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মশক্তির যে মূল ভাবনাটি কী ছিল। ঠিক আছে, তো এই আত্মশক্তির মূল ভাবনা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এটা থাকবে তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজর পেপার 4-এর টপিক। তো টপিকটা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের অল সাবজেক্টের যে কোর্স ফিটা আমরা রেখেছি তোমাদের জন্য সেটা থাকবে শুধুমাত্র 1199 এবং সেটাই মাইনাস স্টুডেন্টদের জন্য থাকবে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, তো যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো প্রিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনে থাকা আমাদের বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মশক্তি যে ধারণা। তো এই ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে তোমাদের। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনে আত্মশক্তি বিষয়টি কেবল একটি রাজনৈতিক কৌশলই ছিল না। ঠিক আছে, যে আত্মশক্তি যে বিষয়টা এটা শুধুমাত্র কিন্তু রাজনৈতিক কোনো কৌশল ছিল না, এটা হলো আধ্যাত্মিক এবং সামাজিক জাগরণের ভিত্তি। ঠিক আছে, আধ্যাত্মিক এবং সামাজিক জাগরণ। তো এই আধ্যাত্মিক এবং সামাজিক জাগরণের মূল ভিত্তি হিসেবে কিন্তু এটাকে ধরে নেওয়া হয়। বিশেষ করে 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পরে, ঠিক আছে, এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল 1905-এর, তো সেই আন্দোলনের যে প্রেক্ষাপটে তিনি এই ধারণাকে জোরালোভাবে তুলে ধরেন। ঠিক আছে, আত্মশক্তি বিষয়টিকে তিনি বঙ্গভঙ্গের পরে কিন্তু বিশেষভাবে তিনি জোর দিয়েছিলেন এই আত্মশক্তির উপরে, যেটা হয়েছিল বঙ্গভঙ্গ 1905 সালে। আচ্ছা, মূল ধারণাটি কি আছে দেখো, আত্মশক্তির যে মূল ধারণা, রবীন্দ্রনাথের মতে কোনো জাতি বা ব্যক্তি যদি নিজের শক্তির উপর ভরসা না করে অন্যের কৃপার উপর নির্ভর করে, সেটা কোনো জাতি বা কোনো ব্যক্তি যদি কখনো নিজের শক্তির উপর বা নিজের উপরে যদি কখনো ভরসা না করে অন্যের কৃপায় যদি সারাক্ষণ যদি ভরসা করে থাকে তবে কি হয়, তবে সে কখনো প্রকৃত মুক্তি পেতে পারে না। ঠিক আছে, প্রকৃত মুক্তি সে কখনোই পেতে পারবে না যদি সে সারাক্ষণ অন্যের উপরে ভরসা করে থাকে। তিনি বিশ্বাস করতেন ব্রিটিশ সরকারের কাছে আবেদন নিবেদন বা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি করে স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে ব্রিটিশ সরকারের কাছে স্বাধীনতার জন্য তাদের কাছে আবেদন নিবেদন করা বা স্বাধীনতার জন্য ভিক্ষা চাওয়া এটা কখনোই স্বাধীনতাকে অর্জন করা পসিবল হবে না বা সম্ভব হবে না। প্রকৃত স্বাধীনতা আসে নিজের ভেতর থেকে বা নিজের শক্তি জাগরণের মাধ্যমে। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের শক্তি সম্পর্কে জাগরুক হবে না বা নিজের শক্তি সম্পর্কে তার কোনো ধারণাই থাকবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ স্বাধীন হতে পারে না। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মশক্তি হিসেবে তিনি এই কথা বলেছেন। নেক্সট দেখো, পল্লী পুনর্গঠন এবং স্বনির্ভরতা। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন ভারতের আসল শক্তি নিহিত রয়েছে তার গ্রামগুলিতে। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে গ্রামের মধ্যে কিন্তু ভারতবর্ষের আসল যে শক্তি সেই শক্তিটা কিন্তু রয়েছে। তাই আত্মশক্তি অর্জনের জন্য তিনি গ্রামীণ যে সমাজ, তো সেই গ্রামীণ সমাজের পুনর্গঠনের উপর কিন্তু জোর দিয়েছিলেন। ঠিক আছে, কারণ তিনি মনে করতেন যে ভারতবর্ষের যে প্রকৃত যে শক্তি সেই প্রকৃত শক্তিটা লুকিয়ে আছে হলো গ্রামের মধ্যেই। যেমন স্বদেশী সমাজ, এখানে বলা হয়েছে স্বদেশী সমাজে তিনি চেয়েছিলেন গ্রামের মানুষ যেন নিজেদের শিক্ষা, স্বাস্থ্য এবং বিচার
এবং অন্ন বস্ত্রের জন্য সরকারের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই সমবায় পদ্ধতিতে কাজ করে থাকেন। ঠিক আছে, তো স্বদেশী সমাজ হিসেবে তিনি এখানে বলতে চেয়েছেন যে গ্রামগঞ্জে যতগুলো মানুষ রয়েছে তারা যেন নিজেদের যতগুলো দায়িত্ব রয়েছে, ঠিক আছে, থাকা, খাওয়া, ভরণ পোষণ, এই সমস্ত ব্যাপারে যাতে অন্যদের মুখাপেক্ষী না হয় বা ইংরেজদের প্রতি মুখাপেক্ষী না হয়, তার জন্য তারা যেন নিজেরাই এই সমস্ত কাজগুলো করে থাকে। সহযোগিতায় একে অপরের বিপদে এগিয়ে আসা এবং সামাজিক সংহতি তৈরি করাই ছিল তার মূল লক্ষ্য। একে অপরের বিপদে যাতে সবাই এগিয়ে আসতে পারে এবং সামাজিক সংহতি যাতে এর জন্য তৈরি হয়, এটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মূল লক্ষ্য। ঠিক আছে, আচ্ছা, এখানে শিক্ষার ভূমিকা কি আছে দেখো। আত্মশক্তি কেবল পেশি শক্তি নয়, ঠিক আছে, এখানে আত্মশক্তি কেবল পেশি শক্তি নয়, মানে পেশি সংক্রান্ত যতগুলো শক্তি, এখানে আত্মশক্তি হিসেবে কিন্তু সেই শক্তিকে বলা হয়নি। ঠিক আছে, পেশি শক্তি বা শারীরিক শক্তিকে কিন্তু এখানে বোঝানো হয়নি। এটি একটি মানসিক বা বৌদ্ধিক শক্তি। ঠিক আছে, আত্মশক্তি শুধুমাত্র পেশি শক্তি বা শারীরিক শক্তি নয়, এটা হলো একটি মানসিক এবং বৌদ্ধিক শক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন যে উপযুক্ত শিক্ষার মাধ্যমেই মানুষের যে মন সেটা কুসংস্কার মুক্ত হতে পারে। যতক্ষণ পর্যন্ত না মানুষ উপযুক্ত শিক্ষা পাচ্ছে বা সঠিক শিক্ষা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের যে সমস্ত কুসংস্কারগুলো রয়েছে সেই কুসংস্কার কখনো দূর হবে না এবং নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হতে পারে যতক্ষণ পর্যন্ত তারা সঠিক শিক্ষা অর্জন করে। ঠিক আছে, তো সঠিক এই শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মধ্যেকার থাকা কুসংস্কারগুলো আস্তে আস্তে করে দূরে সরে যায় এবং নিজের ক্ষমতা সম্পর্কে তারা সচেতন হতে থাকে। শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে আত্মপরিচয় গড়ে ওঠে। ঠিক আছে, সঠিক শিক্ষার মাধ্যমে মানুষ কিন্তু নিজের সম্পর্কে বা আত্মপরিচয় তাদের অনেকটা গড়ে ওঠে। তিনি মাতৃভাষায় শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন যাতে সাধারণ মানুষ জ্ঞানকে সহজেই গ্রহণ করতে পারে। এবার মাতৃভাষা মানে যে আমাদের মাতৃভাষা হলো বাংলা, এবার যে কোনো বিষয় আমরা বাংলায় কথা বলে বা বাংলায় সেই বিষয়টাকে পড়াশোনা করে যতটা বুঝতে পারবো, সেটা কিন্তু অন্য কোনো ভাষায় ততটা সঠিকভাবে বুঝতে পারবো না। তো ঠিক একই কথা রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছেন যে মাতৃভাষায় যদি শিক্ষার গুরুত্ব যদি আমরা দিয়ে থাকি, তাহলে মানুষ সেই শিক্ষা সম্পর্কে বেশি অবগত হবে। আচ্ছা, নেক্সট রয়েছে আত্মশক্তি বনাম রাজনৈতিক আন্দোলন। কি রয়েছে দেখো। তৎকালীন কংগ্রেসের নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ঘোর বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তৎকালীন যে কংগ্রেসের সরকার ছিল তারা কিন্তু সবসময় আবেদন নিবেদন নীতির মাধ্যমে, ঠিক আছে, তারা এই সমস্ত আন্দোলনগুলো করে যেত। তো এই যে আবেদন নিবেদন নীতি, এর কিন্তু ঘোর বিপরীতে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মনে করতেন অন্যের কাছ থেকে যা ভিক্ষা করে পাওয়া যায় তা হলো ক্ষণস্থায়ী। ঠিক আছে, অন্যের কাছ থেকে যেই জিনিসটা আমরা ভিক্ষা করে বা আবেদন নিবেদনের মাধ্যমে যে জিনিসটা আমরা অর্জন করব, সেটা কিন্তু কখনো চিরস্থায়ী হবে না, সেটা কিছুক্ষণের জন্যই আমাদের কাছে থাকবে। নিজের পরিশ্রমে যা গড়া হয় তাই হলো টেকসই, মানে নিজে আমরা পরিশ্রম করে বা নিজের শক্তিতে নিজেরাই আন্দোলন করে যে জিনিসটাকে আমরা অর্জন করতে পারবো, সেটাই কিন্তু আমাদের কাছে চিরকাল থেকে যাবে। তিনি একে বলতেন যে বাহির হতে পাওয়া নয়, ভিতর হতে পাওয়া। ঠিক আছে, বাইরে থেকে আবেদন নিবেদনের মাধ্যমে বা ভিক্ষার মাধ্যমে এই সমস্ত জিনিস পাওয়া কখনোই চিরস্থায়ী হয় না, যদি না আমরা সেটা নিজের থেকে অর্জন করি। ঠিক আছে, তো নিজের থেকে অর্জন করাটাকেই রবীন্দ্রনাথ ঠাকুর বেশি গুরুত্ব দিয়েছিলেন। নেক্সট হলো চারিত্রিক শক্তি এবং আত্মমর্যাদা। রবীন্দ্রনাথের কাছে আত্মশক্তি মানে হলো নিজের মর্যাদা রক্ষা করা। ঠিক আছে, নিজের মর্যাদা যদি সঠিকভাবে কেউ রক্ষা করতে না পারে, তাহলে আত্মশক্তির ব্যাপারে এখানে কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন আত্মশক্তি মানে হলো নিজের মর্যাদাটাকে রক্ষা করা। ভীরুতা ত্যাগ করে সত্যের পথে চলাই হলো আসল শক্তি। ঠিক আছে, মানুষ যতক্ষণ না পর্যন্ত তার মনের থেকে ভয়টাকে দূরে সরাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আত্মশক্তির ব্যাপারটা কখনোই জাগরুক হবে না। তো ভীরুতাকে ত্যাগ করে যতক্ষণ না পর্যন্ত মানুষ সাহসী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে তার যে আসল শক্তি, সেই আসল শক্তির পরিচয় কিন্তু পাবে না। তিনি বলতেন আমরা যদি নিজেদের ভেতর থেকে শক্তিশালী না হই, তবে বিদেশি শাসন থেকে মুক্ত হলেও
আমরা অন্য কোনো শোষণের শিকার হব। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যতক্ষণ পর্যন্ত না নিজেদের ভিতরে যদি আমরা ভিতর থেকে যদি শক্তিশালী না হই, তাহলে যদিও আমরা বিদেশি শাসন থেকে যদি মুক্ত হয়েও যাই, তাহলে কিন্তু নিজেরাই আরও অন্য কোনো কারো শাসনের বা শোষণের শিকার অবশ্যই হয়ে উঠবো। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।